প্রথমেই স্মরণ করি গত 17 বছরে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে বিএনপি সহ যারা এই আন্দোলনে গুম হয়েছেন, খুন হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন, ধান খেতে ঘুমিয়েছিলেন, তাদের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদেরকে। তাদের অবদানকে আমরা যেন কখনো খাটো করে না দেখি। আর একটি কথা বলে শেষ করব, যেহেতু সময় সংক্ষিপ্ত। আমরা সবাই শহীদ জিয়ার আদর্শের সাথী, কিন্তু আমরা একটি কথা অন্তত যদি পালন করি যে শহীদ জিয়া তার ব্যক্তি জীবনটা কিভাবে চালিয়েছেন, কয়টা আইটেম দিয়ে ভাত খেয়েছেন, কয়টা কাপড় পরেছেন, আত্মীয়করণ করেছেন কিনা, কোনো পর্যায়ে দলীয়করণ করেছিলেন কিনা, কিভাবে উনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন, আমরা যদি সেই আদর্শে উজ্জীবিত হই তাহলে কিন্তু শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন হবে। আর তা না হলে আমরা এরকম হয়তো সভা সেমিনার করেই যাব, কিন্তু উনি যে আদর্শটা রেখে গিয়েছেন তার থেকে আমরা অনেক দূরে আছি। আমি অনুরোধ করব আমরা সবাই যেন শহীদ জিয়ার আদর্শকে ব্যক্তি জীবনে প্রতিপালিত করতে পারি। এটা বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের প্রকৌশলী নিয়াজউদ্দিন ভূঁইয়া ভাইকে। জিয়া মানেই সততা, জিয়া মানেই স্বাধীনতা। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সম্মানিত সদস্য, অন্যতম সদস্য প্রকৌশলী AKM জহিরুল ইসলাম জহির ভাই। প্রকৌশলী AKM জহিরুল ইসলাম জহির ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, জননেতা, সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই, বিশেষ অতিথি, আমরা বিএনপি পরিবারের সম্মানিত আহ্বায়ক রোমন ভাই সহ মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট নেতৃবর্গ, আমার সামনে উপবিষ্ট ইঞ্জিনিয়ার্স ভাইরা এবং জাতির দর্পণ প্রেস এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সময় সংক্ষিপ্ত, বক্তার সংখ্যা অনেক। উত্তরাঞ্চলীয় ফোরাম আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য প্রথমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় বন্ধুরা, 1975-এর নভেম্বরের প্রথম সপ্তাহ অত্যন্ত একটা টালমাটাল অবস্থায় ছিল। 3 নভেম্বর মেজর জেনারেল খালিদ মোশাররফের নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে সেদিন ক্যান্টনমেন্টে বন্দী করা হয়েছিল। যখন এদেশের সিপাহীরা বুঝতে পারল যে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব একটা হুমকির মুখে, এবং সেই বাকশালী হায়নারা তাদের চক্রান্তে খালেদ মোশাররফ আবার একটা চক্রান্তর মাধ্যমে সেই বাকশালীদের ক্ষমতায় বসানোর জন্য চক্রান্ত করছে। ঠিক এমনি মুহূর্তে সেই ষড়যন্ত্রকে ভেঙে সিপাহী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে মুক্তি করে এনে এদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একজন ক্ষণজন্ম মানুষ। এদেশের মানুষ কোনো সংকটে পড়েছে, তিনি তখনই এদেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। প্রিয় বন্ধুরা, শহীদ জিয়া রহমানের শুধু একটা আদর্শের কথা, একটা দর্শনের কথা বলে আমি শেষ করব, সেটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। সেটা কি? যে এদেশের ধর্ম বর্ণ, উঁচু নিচু, সংস্কৃতি যাই থাকুক না কেন, আমরা সবাই একই সূত্রে গাঁথা, সেটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। আপনি যদি এই জাতীয়তাবাদের উপর যদি আপনি দীর্ঘ সময় আপনি কথা বলতে পারবেন, এটা নিয়ে রিসার্চ করতে পারবেন, এটা নিয়ে আপনি ডক্টরেট ডিগ্রি নিতে পারবেন। সেটাকে দেখেন, এই স্বৈরাচার দীর্ঘ 19 বছর যদি আমরা বলি, যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা 15.5 বছর আন্দোলন সংগ্রাম করেছি রাজপথে গণতন্ত্র উত্তরণের জন্য। লক্ষ লক্ষ বিএনপির নেতা কর্মী গুম হয়েছে, আত্মহতি দিয়েছে। একটা মাত্র উদ্দেশ্য ছিল এই স্বৈরাচারকে হটিয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য। আমরা আশা করব যে নির্বাচনের ট্রেন হয়তো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। বিএনপি থেকে যারা নমিনেশন যাদের দিয়েছে, আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে আগামী দিনে এই ধানের শীষকে বিজয়ী করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা সেই নির্বাচনে ঝাঁপিয়ে পড়ব ইনশাল্লাহ, এবং আমাদের সাফল্য ইনশাল্লাহ আসবেই। এই আশাবাদ ব্যক্ত করে 7ই বিপ্লবের চেতনাকে ধারণ করে আমরা এগিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের প্রিয় প্রকৌশলী জহির ভাই, যিনি উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরামের প্রত্যেকটি প্রোগ্রামে উনি ডাকলেই আমাদের সাথে ভালোবাসার টানে চলে আসেন। জহির ভাইকে আরেকবারও ধন্যবাদ আমাদের উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরামের পক্ষ থেকে। অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের অন্যতম সদস্য প্রকৌশলী শামীম রাব্বি সঞ্চয় ভাই। বক্তব্য নিয়ে আসছেন প্রকৌশলী শামীম রাব্বি সঞ্চয় ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই, এবং আমাদের বিশেষ অতিথি আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন সহ উপস্থিত সকল প্রকৌশলী, অতিথিবৃন্দ এবং সাংবাদিক ভাইদের আসসালামু আলাইকুম। এবং সেই সাথে স্মরণ করছি গত 17 বছরে বিএনপির যেসব নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, এবং জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করি। আসলে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে অনেক কিছু বলার আছে, কিন্তু আজকের এই বিশেষ দিবসটি এটা নিয়ে আমি অনেকটা অভিভূত। এই দিবসটা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বিপ্লব অর্থ হচ্ছে দাঙ্গা হাঙ্গামা, মারামারি, খুনোখুনি, রক্তারক্তি কাণ্ড, আর সংহতি মানে হচ্ছে মিলন মেলা, বন্ধুত্ব, একতা, ঐক্যবদ্ধ। তো এই দুটো একই দিবসে কিভাবে সম্ভব, এটা আমাকে অভিভূত করে। এবং আমি তো তখন ছোট, আমি তখন বুঝিনি, কিন্তু পরবর্তীতে শুনেছি, পড়েছি এবং বুঝেছি যে সেই বিপ্লবের দিনে তখন অ্যাকচুয়ালি 15 আগস্টের পর থেকে একটা দাঙ্গা হাঙ্গামা চলছিল, অস্থিতিশীল অবস্থা, এবং যেটা
তেসরা নভেম্বর খালেদ মোশাররফ হত্যার পরে আরো এটা বিস্তৃতি লাভ করে এবং অবশেষে 7ই নভেম্বর যখন আমাদের শহীদ প্রেসিডেন্ট, আমাদের প্রিয় নেতা, উনি নিজেও বন্দী ছিলেন, উনি নিজেও জানতেন না যে ওনাকে মুক্ত করা হবে নাকি ওনাকে হত্যা করা হবে। এরকম অবস্থায়, তার টালমাটাল অবস্থায় সিপাহীরা তাকে ভালোবাসা সহকারে তাকে মুক্ত করে তাকে ক্ষমতার শীর্ষে বসিয়েছিলেন এবং জনতার সাথে সংহতি প্রকাশ করেছিলেন। এবং জিয়াউর রহমানের এই নেতৃত্বের গুণের কারণেই তিনি এই বিপ্লবটাকে পুরো ইউটার্ন করিয়ে সংহতিতে রূপান্তর করতে পেরেছিলেন। এখানেই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কৃতিত্ব এবং সক্রিয়তা, তার নেতৃত্বের সবচেয়ে বড় গুণ। এবং আমি যেটা অনুভব করি যে আমরা অনেক দিন হইলো শুনছি যে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে, কানাডা হয়ে যাবে, আমেরিকা হয়ে যাবে। তো আমি যেটা ফিল করি, যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেঁচে থাকতেন তাহলে সিঙ্গাপুর বলতো যে আমরা বাংলাদেশ হব, মালয়েশিয়া বলতো আমরা বাংলাদেশ হব। আমাদের বাংলাদেশ কারোর মতো হওয়ার দরকার ছিল না। বাংলাদেশ এত উন্নতির চরম শিখরে পৌঁছে যেত যে অন্য দেশ আমাদেরকে হিংসা করত। এবং আমাদের সেই স্বাধীনতা 1971 সালের মুক্তিযুদ্ধের ঘোষণা থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি সংকটময় মুহূর্তে উনি অনবদ্য ভূমিকা রেখেছিলেন এবং উনি বাংলাদেশের মূল আর্কিটেক্ট। এবং যেই স্ট্রাকচারের উপরে বাংলাদেশ এখনো উন্নতির শিখরে আস্তে আস্তে এগুচ্ছে, সেটার ইনফ্রাস্ট্রাকচারটা জিয়াউর রহমানেরই করা। এবং পরবর্তীতে আমাদের 3 বারের প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া এটাকে আরো এগিয়ে নিয়েছিলেন, কিন্তু গত 15 বছরে এটাকে ধ্বংস করা হয়েছে। এবং আমরা অপেক্ষায় আছি আমাদের নতুন প্রজন্মের আইকনিক মজলুম নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান দেশে ফিরবেন এবং এই উন্নতির জিয়াউর রহমানের আদর্শকে উজ্জীবিত করবেন এবং বাংলাদেশকে সেই উন্নতির চরম শিখরে নিয়ে যাবেন। আমাদের আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরামকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমি এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ প্রকৌশলী শামীম রাব্বি সঞ্চয় ভাইকে। অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য, সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি প্রকৌশলী তরিকুজ্জামান শাহিন ভাই। প্রকৌশলী তরিকুজ্জামান শাহিন ভাই, সদস্য অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাব এবং সাবেক ছাত্রনেতা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি কচুর পাতার পানি নয় যে টোকা দিলে পড়ে যাবে। বিএনপি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল। বিএনপি 7ই নভেম্বর মাধ্যমে বাংলাদেশকে আধিপত্যবাদ বিরোধী শক্তির হাত থেকে বাঁচানোর দল। বিএনপি যখনই বাংলাদেশের কোনো ক্রান্তিকাল অতিক্রম করেছে, বিএনপি সেই দল। বিএনপি বাংলাদেশের মাটি ও মানুষের দল। আজকে সভার সম্মানিত সভাপতি, আজকে সভার মাননীয় প্রধান অতিথি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, আমার নিজ জেলা, আমার জন্মস্থান সিরাজগঞ্জের কৃতি সন্তান জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। যদিও আমি বর্ন পাবনা, সিরাজগঞ্জের এনায়েতপুরে, কিন্তু আমি ব্রট আপ হয়েছি পাবনাতে, পাবনা জেলা স্কুল, পাবনা রোড কলেজ এবং কুয়েট থেকে। আজকে আমি বেশি কিছু বলবো না, শুধু আমাদের আমার ছোট ভাই একটা কথা বলেছেন, খুব ভালো লেগেছে। ভেরি রিসেন্ট বন্যায় এত সাহায্য সহযোগিতা দেওয়া হয়েছে যে সাহায্য নেওয়ার লোক ছিল না। হায়ারাজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে প্রতি বছর উপদ্রুত এলাকা হিসাবে গণ্য করা হয়। বন্যায় বানভাসী মানুষের সাহায্য দেওয়ার জায়গা থাকে না। আজকে উত্তরবঙ্গবাসীদের প্রিয় নেতা, মঞ্চ উপবিষ্ট জাতীয় স্ট্যান্ডিং কমিটির সদস্যকে বলছি, আমাদের নিজেদের ভাগ্য নিজেদের গড়ার পালা। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আপনাদেরকে নিরলসভাবে সহযোগিতা করব। আমরা বাংলাদেশের নতুন বিনির্মাণে
জননেতা প্রকৌশলী শাহরুল ইসলাম তুহিনের নেতৃত্বে আমরা বাংলাদেশকে প্রযুক্তির উপর নির্ভর করে বাংলাদেশকে সিঙ্গাপুরের আদলে বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ, এই আশা এবং আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ তরিকুজ্জামান তালুকদার শাহিন ভাইকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রকৌশলী গোলাম আজম, আমাদের প্রিয় প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী এবং আমাদের উত্তরবঙ্গের বগুড়ার কৃতি সন্তান। আমরা উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরামের পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রকৌশলী মোহাম্মদ মহসিন আলী, আমরা তাকেও উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরামের পক্ষ থেকে স্বাগত জানাই। সুপ্রিয় উপস্থিতি, অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, ফাউন্ডার জিএস, যিনি সংযুক্ত আরব আমিরাতের মরুভূমিতেও জাতীয়তাবাদী ফুল ফুটিয়েছিলেন এবং বিএনপি নামক সংগঠনটিকে নেতৃত্ব দিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতে। বর্তমানে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স অ্যাব এর সম্মানিত সদস্য প্রকৌশলী আব্দুস সালাম খান। প্রকৌশলী আব্দুস সালাম খান বক্তব্য নিয়ে আসছেন সংক্ষিপ্ত আকারে। প্রকৌশলী আব্দুস সালাম খান, আমি অনুরোধ করছি সংক্ষিপ্ত আকারে আব্দুস সালাম খান ভাইকে বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরাম কর্তৃক আজকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সিরাজগঞ্জের কৃতি সন্তান, জাতীয় নেতা জনাব ইকবাল হাসান মাহমুদ চৌধুরী, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক, জিয়া পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিত্ব, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের প্রিয় ভাজন ব্যক্তিত্ব, নর্থ বেঙ্গলের কৃতি সন্তান জনাব আতিকুর রহমান রমন, মঞ্চ উপবিষ্ট অ্যাবের নেতৃবৃন্দ, সামনে বসা নর্থ বেঙ্গলের প্রকৌশলী ভাইরা, আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই 1971 সালের 25শে মার্চের কালো রাতে পাকিস্তানি হানাদার স্বৈর শাসক ঘুমন্ত মানুষের উপর যখন নির্বিচারে গুলি চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করে ঢাকা রাজপথ রক্তে রঞ্জিত করেছিল, যখন জাতি ভয়ে আতঙ্কগ্রস্ত ছিলেন, দিক নির্দেশনা দেওয়ার মধ্যে কাউকে খুঁজে পাওয়া যায়নি, ওই স্বাধীনতার পক্ষের দাবিদার আওয়ামী লীগের কোনো নেতাকে খুঁজে পাওয়া যায়নি। তারা পরিবারবর্গ নিয়ে বাংলাদেশের মানুষকে অস্ত্রের মুখে রেখে পাশের দেশে আশ্রয় গ্রহণ করেছিলেন। সেই সময় জনগণের মনে সাহস সঞ্চয় করার জন্য একটি সুশৃঙ্খল বাহিনীতে কর্মরত থেকে জীবনের ঝুঁকি নিয়ে পরিবারকে ভুলে গিয়ে দেশ মাতৃকার টানে ওই চট্টগ্রামের কালুরঘাট বেদারকাণ্ড থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমাদের সেই প্রিয় নেতা, বাংলাদেশের জনপ্রিয় নেতা, বিএনপির স্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। ভাইয়ের আমার, 7ই নভেম্বর বিএনপি তথা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ এই দিনের জন্ম না হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হয়তো মুক্তি লাভ করতে পারতেন না। আর উনি যদি বন্দি অবস্থায় থাকতেন, মুক্তি না পেতেন, তাহলে বাংলাদেশের মানুষ হয়তো আর কোনোদিন গণতন্ত্র দেখতেন না। কারণ আমরা স্বাধীনতা সংগ্রাম করেছিলাম গণতন্ত্রের জন্য, সমাধিকার প্রতিষ্ঠার জন্য। 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। কিন্তু ওই স্বৈর শাসক ফ্যাসিস্ট সরকার 3 বছরের মাথায় জনগণের কোনো ম্যান্ডেট না নিয়ে আমাদেরকে গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করে সারা জীবন বাংলাদেশকে রাজতন্ত্র কায়েমের ন্যায় শাসন করার জন্য
একটি দল সৃষ্টি করেছিলেন। ভাইরা আমার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি কারণে মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন? উনি কোনো দল করেননি তখন, যখন উনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন ওই দিন থেকেই বাংলাদেশের মানুষের মনে উনি তার মনটি জয় করেছিলেন। ভাইরা আমার, আপনারা দেখেছেন আমরা অধিকারের জন্য কথা বলেছি, সংগ্রাম করেছি। বিগত 15 বছরে বাংলাদেশের মানুষ কথা বলতে পারে নাই। জেল, জুলুম, নির্যাতন, গুম, খুন, হত্যার মাধ্যমে আমাদের জাতীয়তাবাদী শক্তির পক্ষের মানুষকে এদেশের থেকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী শক্তির পক্ষে আছেন। আগামী নির্বাচন, সেই নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির পক্ষে আপনারা ম্যান্ডেট দিয়ে জয়যুক্ত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আমি অত্যন্ত আনন্দিত। বিগত 15 বছরে উত্তরাঞ্চলের মানুষ কথা বলতে পারে নাই, কোনো উন্নয়ন হয় নাই। আজ তারা জাগ্রত হয়েছে, উত্তরাঞ্চলের ইঞ্জিনিয়ার ঐক্যবদ্ধ হয়েছে, তারা অধিকার চায়। বিগত সরকারের সময় একটি এলাকার উন্নয়ন হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা যেভাবে এগিয়ে আসছেন, আপনাদের এই ঐক্যবদ্ধ মাধ্যমে উত্তরাঞ্চলের যে অবহেলিত এলাকা ছিল সেটির উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আজকে জাতীয় নেতা এখানে উপস্থিত আছেন, উনি মন্ত্রী হবেন এবং উত্তরাঞ্চলের দিকে তাকাবেন, আপনাদের অধিকার আদায়ে সচেষ্ট হবেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রকৌশলী আব্দুল সালাম খান ভাইকে। অনুষ্ঠানে যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত, আমি বক্তাদেরকে অনুরোধ করব বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, ফাউন্ডার, ভিপি প্রকৌশলী নূর ইসলাম তুষার ভাইকে, এক্সজেসিডি রুয়েটের সম্মানিত সভাপতি প্রকৌশলী নূর ইসলাম তুষার ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নর্থ বেঙ্গল উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরামের আয়োজিত এই সভার সম্মানিত ছোট ভাই সভাপতি শফিকুর রহমান, উপস্থিত প্রধান অতিথি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই এবং উপস্থিত আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন ভাই সহ মঞ্চে উপস্থিত এবং আমাদের উত্তরাঞ্চল প্রকৌশলী সকল ভাই ও বোনদেরকে এবং মিডিয়ার ভাইদেরকে আসসালামু আলাইকুম। যেহেতু সময় নাই, আমি 7ই নভেম্বরের উপর অনেক কথা শুনেছেন, এটি বিষয়ে বলবো না, শুধু আমি একটি কথাই বলবো। আজকে যেহেতু আমাদের এখানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আমাদের উত্তরাঞ্চলের সন্তান, কৃতি সন্তান, এবং আগামী দিনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে ইনশাল্লাহ আল্লাহর রহমতে জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। শুধু আমি একটি কথাই বলবো আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে, যে সাউথ বেঙ্গল, নোয়াখালী, কুমিল্লার মানুষ যেভাবে ক্ষমতায় যে সব সময় তারা একটু এগিয়ে থাকে এবং আমাদের নর্থ বেঙ্গলকে বৈষম্যের কারণে তারা পিছনে ফেলে দেয়। আমার আজকের আহ্বান থাকবে যে আপনারা আমাদের সরকার গঠন করার পরে উত্তরাঞ্চলের আমাদের প্রকৌশলীদেরকে এবং উত্তরাঞ্চলের উন্নয়নের জন্য আমাদের উত্তরাঞ্চল ফোরামের যারা যাবেন নেতৃবৃন্দকে তাদের দিকে একটু লক্ষ্য রাখবেন। এবং আমার শেষ কথাটা বলি, অনেকেই বলে যে নর্থ বেঙ্গলের মানুষজন জ্ঞানে বুদ্ধিতে কম, কিন্তু আমি একটি কথা বলি, যেটা আমার কর্মস্থল ছিল, যে রাজশাহী সিটি কর্পোরেশন। আমি কিন্তু মিজানুর রহমান মিনু সাহেব যখন মেয়র ছিলেন তখন উনি আমাকে নিয়ে গেছিল রাজশাহী সিটি কর্পোরেশনে। আমি এসটিএন ইঞ্জিনিয়ার থেকে ওখানে আমার কর্মদক্ষতা এবং জাতীয়তাবাদী আদর্শের বিশ্বাসী হয়ে আজকের যে 12টি সিটি কর্পোরেশন আছে তার ভিতরে একটি সবচেয়ে সুন্দর সিটি কর্পোরেশন আমাদের বিএনপির ছেলেরা, আমরাই কিন্তু ওটার কারিগর ছিলাম। এবং যদি আপনি হেডমিস্ত্রি বলেন, সেই রাজশাহী সুন্দর নগরী গঠন করার জন্য আমরা ছিলাম। কাজে আমার এটাই বক্তব্য যে আমরা নর্থ বেঙ্গলের ছেলেরা, অনেকে বলে আয়োডিন কম আছে ওই উত্তরবঙ্গের ছেলেদের বুদ্ধিমান, কিন্তু আসলে কম নাই। আমরা দেখাই দিয়েছি যে না, নর্থ বেঙ্গলের ইঞ্জিনিয়াররাও পারে। এই আহ্বানটা আমি জানি। আমি আমার বক্তব্য শেষ করব যে আপনারা আমাদেরকে কাজে লাগাবেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ারিং ফোরাম জিন্দাবাদ। ধন্যবাদ প্রকৌশলী নূর ইসলাম তুষার ভাইকে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের মঞ্চের সর্বশেষ প্রকৌশলী আমি শোয়েব বাশরি হাবলু ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। উনি ওনার বিশেষণ দিয়ে আসলে শেষ করতে পারবো না। উনি জাতীয়তাবাদী শক্তির অন্যতম ধারক এবং বাহক,
সবচেয়ে বড় পরিচয় যেটা, উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশ প্রথম শনাক্ত করেছিলেন। এই সেই ব্যক্তি আমাদের প্রকৌশল সমাজের অহংকার শোয়েব বাশরি হাবলু ভাই এবং অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের অন্যতম সদস্য। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরাম আয়োজিত 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই আলোচনার আজকে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু ভাই, উপস্থিত বিশেষ অতিথি আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক রুমন ভাই এবং আমার প্রিয় প্রকৌশলী ভাইয়েরা, 7ই নভেম্বর এই আলোচনা সভাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনটির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্মের একটা নারীর যোগসূত্র আছে। এটা বাংলাদেশের এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দলের জন্য একটা গৌরবোজ্জ্বল দিন। এই দিনটা ইতিহাসের ঘটনা প্রবাহ এবং সে সময়ের চাহিদা অনুযায়ী এই দিনটি এসেছিল। আপনারা জানেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একসময় অনেক অখ্যাত ছিল, তাকে কেউই চিনত না। তখন তিনি ছিলেন একজন মেজর। সেই অকুতোভয় বীর সেনানী যেদিন বাংলার স্বাধীনতার জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য তিনি একজন মেজর হয়ে উদ্দীপ্ত কণ্ঠে যেদিন তিনি ঘোষণা দিয়েছিলেন এই বাংলাদেশের স্বাধীনতার, গর্জে উঠেছিল এদেশের সমস্ত মানুষ, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তারই পালা পরিক্রমে আমরা দেখেছি আর এক শ্রেণীর লোক, তারা শুধু ঘোষণা দিয়েই নিজেদের নিরাপদে রাখার জন্য তারা জেলে কারাবরণ করেছিল। আমার নেতা তেমন ছিল না, ঘোষণা দিয়ে ব্যারাকে ফিরে যায়নি, ঘোষণা দিয়ে তিনি যুদ্ধ করেছেন, সম্মুখ যুদ্ধ করেছেন এবং দেশের স্বাধীনতা তিনি ছিনিয়ে এনেছেন। আপনারা জানেন তারপর তিনি আবার ব্যারাকে ফিরে গিয়েছেন। এদেশে তখন ক্ষমতায় আসলো যারা, তারা দেখলো এদেশে যারা জীবনভর গণতন্ত্র, যারা জীবনভর সমাজতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, মুখে ফাঁকা বুলি দিয়ে তাদের আসল রূপ তখন প্রকাশ হয়েছে। দেশ আস্তে আস্তে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলো, রাজা হিসাবে তারা প্রতিষ্ঠিত হলো। আপনারা জানেন তার ছেলেদের বিয়েতে এবং নীল নকশার মাধ্যমে তার ছেলেকেও সেনা প্রদান করার জন্য সেদিন তারা নীল নকশা করেছিল। কিন্তু আল্লাহ যা সয় না, এদেশের মানুষের সাথে এদেশের মানুষ এ সমস্ত অন্যায়কে তারা প্রশ্রয় করে না। ক্ষমতার জন্য তারা এমন কিছু নাই সেদিন তারা করেনি। তারা বাকশাল করেছে, একদলীয় শাসন ব্যবস্থা করেছে, সমস্ত পত্রিকা বন্ধ করেছিল, এদেশের মানুষকে দুর্ভিক্ষে মেরেছিল। আপনারা যদি দেখেন তৎকালীন সময়ের পত্রিকা 2-1-74 পত্রিকা আপনারা দেখবেন ইত্তেফাক, সেখানে 2 লক্ষ লোক মারা গিয়েছিল। বাসন্তী চাল পড়েছিল তার ইজ্জতকে রক্ষার জন্য। এমনি পর্যায়ে এদেশে একটা বিপ্লব ঘটেছিল, জালিম সরকারের পতন হয়েছিল, নিষ্ঠুর ভাবে মৃত্যুবরণ করেছিল, জানাজাও পায়নি ঠিক মতো। এটাই ছিল উৎকৃষ্ট উদাহরণ। তারপর আবার তারা নতুন করে মেতে উঠেছিল সেই বাহিনী। 3রা নভেম্বর তারা করেছিল প্রতি বিপ্লব। আর এই প্রতি বিপ্লবে আবার জনগণ সৈনিকের সাথে একত্রিত হয়ে, সিপাহী সৈনিকরা এবং সাধারণ মানুষরা ভাই ভাই তারা একত্র হয়ে সেদিনকে ছিনিয়ে এনেছিল। তখন জাতির এই সংকটপূর্ণ অবস্থায় আবার সেই ঘটনা প্রবাহী
এদেশের একমাত্র অবিসংবাদিত নেতা তাকেই খুঁজে পেয়েছিল, সে ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি আসলেন, জাতির ভাগ্য আবার খুলে গেল। এক এক করে তিনি আবার সেই বাকশাল থেকে এদেশে বহুদলীয় শাসন ব্যবস্থা, তিনি বহুদলীয় গণতন্ত্র তিনি প্রতিষ্ঠা করেন, যার ভোগ তৎকালীন শেখ হাসিনাও নিয়েছিল। তাকে সেজন্যই তিনি দেশে আসতে পেরেছিলেন, আবার দল করতে পেরেছিলেন। আপনারা জানেন এদেশে অর্থনৈতিক অবস্থা তিনি ভেঙে দিয়েছিল যারা, সেটাকে তিনি আবার পুনর্গঠন করলেন। এদেশকে যে করদ রাষ্ট্রে পরিণত করার জন্য যে আন্তর্জাতিকভাবে তারা যে খেলনা করেছিল, সেটা থেকে তিনি বেরিয়ে এদেশকে আবার তিনি নতুন অ্যাক্টরে পরিণত করলেন, এই জিয়াউর রহমান। দেশ পেল মুক্তি, মহামুক্তি। সুতরাং এই বিপ্লব ও সংহতি দিবস এর অপরিসীম গুরুত্ব। সুতরাং এই দিনকে শুধু আমাদের বিএনপির জন্য নয়, সমস্ত দেশের জন্য বিপ্লব ও সংহতি কথাটা শুধু একটা কারণে আসছে। আগে ছিল বাঙালি জাতীয়তাবাদ, আর এখন হয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদ। এই সংহতি, এটার নামই সংহতি। আর এটার পথ ধরেই নতুন বাংলাদেশ গড়া যে আমরা অঙ্গীকার করেছিল জিয়াউর রহমান, সেটা এগিয়ে গিয়েছিল। সুতরাং এটাকে আমরা বলবো একটা জাতির জন্য পুনর্জন্ম। ঠিক একই দল আবার যখন ইনিয়ে বিনিয়ে ক্ষমতায় এসেছিল, তারা আবার আরেকটি বিপ্লব হলো। এই দল শুধু এদেশের মানুষের কোনোদিনই তারা স্বাধীনতা, গণতন্ত্র, সার্বভৌমত্ব এগুলো বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে তাদের আওয়ামীকরণ, দলীয়করণ, পারিবারিককরণ। এখন আমাদের এই ৭ই বিপ্লবকে, এর ঐতিহ্য বা মাহাত্ম্য আমাদেরকে ধারণ করে দেশকে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। এটাই হোক আমাদের আজকের এই প্রেরণা, এটাই হোক আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। ধন্যবাদ প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু ভাইকে। আসলে সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা অনেকেই বক্তব্য দিতে পারি নাই। আমাদের মাঝে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা এবং অ্যাবের সম্মানিত সদস্য প্রকৌশলী রুহুল আলম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, সাবেক ভিপি, 2 টাইমস জিএস এবং 1 টাইম এজিএস প্রকৌশলী মজিবুর রহমান কাজল। আপনাদের সবাইকে, অন্যান্য যারা উপস্থিত হয়েছেন, পরবর্তীতে সবাইকে উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরামের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে আমরা এখানে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ দিতে পারিনি, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমাদের মাঝে অনেক কোয়ালিফাইড প্রকৌশলী ছিলেন যাদেরকে আমরা এখানে বক্তব্য দিতে পারি নাই। আমাদের মাঝে উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসেন মিলন ভাই, তাকে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারি নাই, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমি অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের একান্ত সহচর হিসেবে, যিনি বিপদের দিনে সার্বক্ষণিক খোঁজ খবর নিয়েছেন, সারা বাংলাদেশের আনাচে কানাচে ঘুরিয়ে সমস্ত জাতীয়তাবাদী শক্তিগুলোকে একত্রিত করার জন্য চেষ্টা করেছেন এবং জাতীয়তাবাদী ঝান্ডাকে যিনি ধারণ করে সারা বাংলাদেশে একটি নতুন সংগঠন, আমরা বিএনপি পরিবার নামে একটি পরিবারকে সংগঠিত করেছেন। এবং আমরা উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরামের সকলেই তার কাছে কৃতজ্ঞ যে উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরাম নামে একটি সংগঠন ওনার পৃষ্ঠপোষকতায় আমরা এখানে প্রতিষ্ঠা করতে পেরেছি। সেই নেতা আমাদের আতিকুর রহমান রুমন ভাই, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে মাঝামাঝি যারা বক্তা হয় তাদের সময় সব সময় সংক্ষিপ্ত হয়। আমিও সেই একটা ইয়ের মধ্যে পড়ে গেছি আর কি। আমার অনেক একটা বড় একটা ইয়ে করার কথা ছিল, যাই সংক্ষিপ্ত সময়। আজকের সবার সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের উত্তরাঞ্চলের প্রিয় বড় ভাই, সাবেক মন্ত্রী, উত্তরাঞ্চলের একটি স্বনামধন্য পরিবারের সন্তান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই, আরও উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সাংবাদিক সহ অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্ত করতে হবে কারণ মাগরিবের আজান পড়ে গেছে। আমরা
প্রোগ্রামটি শেষ করে সবাই নামাজ পড়তে যাব। একাত্তরে জন্মগ্রহণ করিনি, 75-এ শৈশব, কিন্তু এরশাদ স্বৈরাচার, শেখ হাসিনা স্বৈরাচার, তাদের বিরুদ্ধে আন্দোলন করার সৌভাগ্য আমার হয়েছে। 71-এর যুদ্ধের কথা শুনেছি, 75-এর ঘটনাবহুল 7 নভেম্বরের ঘটনা বই পুস্তকে পড়েছি। সেখান থেকে যেটুকু জেনেছি আমরা সেটুকুই বক্তব্য রাখতে পারবো। যখন বাংলাদেশে মানুষ দিশেহারা ছিল, বিশৃঙ্খলিত ছিল, সেই সময় ঘটনা ঘটেছিল 7 নভেম্বরের ঐতিহাসিক ঘটনা। আপনারা সবাই কম বেশি জানেন, বিস্তারিত না বললেও আমি শুধু এটুকুই বলবো, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার মহানায়ক ছিলেন। এই মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই একটি বিশৃঙ্খল জাতিকে একটি সোজা পথ দেখিয়েছিলেন, উন্নয়নের পথ দেখিয়েছিলেন। এই জিয়াউর রহমানের কারণেই আজকে বাংলাদেশ নামক এই দেশের স্থান হয়েছে পৃথিবীর মানচিত্রে। এই জিয়াউর রহমানের কারণেই আজকে বাংলাদেশের যেটুকুই অর্থনীতি আছে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই মহানায়কের কারণেই। আজকে আপনারা যত উন্নত জিনিসগুলোর দিকে তাকাবেন বাংলাদেশের, এগুলোর মধ্যে একটি হচ্ছে গার্মেন্ট সেক্টর, আরেকটি হচ্ছে জনশক্তির রপ্তানি। আপনারা চেয়ে দেখেন, এই দুটির শুধু বলবো, অন্য আরো আছে, এই দুটির অর্থনীতির উপরে কিন্তু আজকে আমরা দাঁড়িয়ে আছি। এই মহানগরের কথা বলতে গেলে আপনারা ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। আজকের প্রধান অতিথি আছেন, উনি আরো বিস্তারিত বলবেন। তবে এই মহানগর জন্মগ্রহণ না করলে আজকে হয়তো এই বাংলাদেশের যে স্বাধীনতা ঘোষণা করেছিলেন বা স্বাধীনতা হয়েছিল, এটিও কোন জায়গায় যে পৌঁছিত আমরা হয়তো সেটা হারে হারে বুঝতে পারতাম যদি স্বাধীনতার ঘোষণা এই মহানায়ক না দিত। আপনারা জানেন, বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা দাবিদার, তাদের নেতা বাংলাদেশে যে স্বাধীনতা আসলে উনি চায়নি। যদি চাইতেন তাহলে আমরা বই পুস্তকে পড়েছি, তাদেরই এক নেতা টেপ রেকর্ডার নিয়ে যে তাকে বারবার বলেছিলেন যে আপনি স্বাধীনতার ঘোষণা দেন, নেতা আপনি স্বাধীনতার ঘোষণা দেন, আপনি ঘোষণা দেন, আমরা টেপ রেকর্ডার রেকর্ড করে নিয়ে আমরা আপনার রেডিও সেন্টার বা অন্য ইয়ের থেকে প্রচার করব। কিন্তু সেই নেতা কিন্তু এনিনো বিনয়ে করে কিন্তু পাশ কাটিয়ে গেছে, সে কিন্তু স্বাধীনতার ঘোষণা দেননি। আজকে আমাদের মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন বলেই আজকে বাংলাদেশ নামক এই জায়গাটি পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমি আর লম্বা করব না বক্তব্য, শুধু বলবো যেই 75-এর 7 নভেম্বরের মতো বাংলাদেশে যে সরকার দেশ পরিচালনা করছে, সেই রকম একটি কিন্তু দুর্যোগের ঘনঘটা আমি আকাশে বাতাসে বুঝতে পারছি, যেটা আপনারাও জানেন। ইনশাল্লাহ সজাগ থাকবেন সবাই। আমি একটি লেখনী লিখেছি, বাংলাদেশ প্রতিদিনে প্রকাশ হয়েছিল, সেখানে কিন্তু বিস্তারিত আমি লিখেছি। এখন যে ঘটনা ঘটতে যাচ্ছে, যদি নির্বাচন না হয় তাহলে কিন্তু 75-এর মতনই ঘটনা একটি ঘটতে পারে। আপনারা সবাই সজাগ থাকবেন আমি আশা করি। আমরা ইনশাল্লাহ সেই মহানায়কেরই সন্তান, আমাদের বগুড়ার কৃতি সন্তান, বাংলাদেশের কৃতি সন্তান জনাব তারেক রহমানকে নিয়ে আসবো ইনশাল্লাহ, এবং এই দেশে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে গড়ব, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আতিকুর রহমান রুমন ভাই। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি যেহেতু আমাদের প্রধান অতিথির বক্তব্যের পরে আসলে মানে আর সময় থাকে না, আমি এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে সবাইকে ধন্যবাদ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে এসে সবাইকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরাম আয়োজিত আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত সকল প্রকৌশলী এবং সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হচ্ছে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস। এই দিনটি সংগঠিত হয়েছিল আজ থেকে 50 বছর পূর্বে 1975 সালের 7 নভেম্বর। এই দিনটি সম্পর্কে অনেক আলোচনা ইতিমধ্যেই অনেক আলোচনা অলরেডি আপনারা শুনে ফেলছেন, কিন্তু এই দিনটিকে আসলে আমি এইভাবে দেখি না। আমি দেখি এটা একটা যুগ সন্ধিক্ষণের দিন, যার এক পাশে ছিল অন্ধকার আর এক পাশে ছিল আলো। এই দিনটির মাধ্যমে আমরা পেয়েছি এদেশের একজন সূর্য সৈনিক এবং এই জাতির উজ্জ্বল নক্ষত্র, মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, এবং ওনার মাধ্যমে আমরা এই দিন যে ব্যবধান রেখা তুলে ধরেছিল, যার এক পাশে ছিল একনায়কতন্ত্র, উনি নিয়ে আসলেন গণতন্ত্র। যার এক পাশে ছিল বাকস্বাধীনতাহীনতা, উনি বাকস্বাধীনতাকে উন্মুক্ত করে দিলেন। দেশের অর্থনীতি ভঙ্গুর অর্থনীতি, তলাবিহীন ঝুড়িকে উনি ওনার কর্মদক্ষতা এবং সততা দিয়ে এই দেশের অর্থনীতিকে করে তুললেন আন্তর্জাতিক মানসম্পন্ন। উনি দারিদ্রতাকে মঙ্গা দূর করার জন্য উনি প্রজেক্ট নিলেন, এলজিডির মতো পাইলট প্রকল্প নিলেন, ফরিদপুর এবং কুড়িগ্রামকে বেছে নিলেন, যার ফলে আজকে আমাদের গ্রামীণ অবকাঠামোর এত উন্নয়ন। ওনার মাধ্যমে আমরা অর্থনীতিকে একটা স্বাবলম্বী অর্থনীতি হিসেবে পেলাম। এছাড়া আমরা পেলাম আমাদের জাতির আত্মপরিচয়, যেটা বাংলাদেশি জাতীয়বাদ। আর এর ধারণা থেকে শুরু হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, নামাজ যে সময় অলরেডি চলতেছে। আমি শুধু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য, এবং প্রধান অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি যে এই অনুষ্ঠানে এসে উনি আমাদের এই আলোচনা সভার কে সমৃদ্ধ করার জন্য যে সময় দিয়েছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ। বিশেষ অতিথিকে এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। সুপ্রিয় উপস্থিতি, আমার এই অল্প সময়ের উপস্থাপনায়, যেহেতু এখানে আমাদের বাংলাদেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী বৃন্দ ছিলেন, তাদেরকে এখানে আমরা সঠিকভাবে বসার ব্যবস্থা করে দিতে পারিনি, যেহেতু মঞ্চে আসন সংখ্যা সীমিত ছিল। এবং আমার উপস্থাপনায়, আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, যেহেতু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতারা এখানে ছিলেন, যদি কোনো সিনিয়রিটি ব্রেক হয়ে থাকে বক্তব্যের মাঝখানে বা বক্তব্য দেওয়াতে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আজকের অনুষ্ঠানটাকে যারা সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করতেছেন, জাতির বিবেক, সমাজের আয়না বা জাতির আয়না, সম্মানিত মিডিয়ার কর্মী, সাংবাদিক বৃন্দ, সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করতেছি আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, অন্যতম সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, আমি স্যারকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরামের কর্তৃক আয়োজিত 7ই নভেম্বরের তাৎপর্য নিয়ে আলোচনা সভার সভাপতি
উপস্থিত আমার স্নেহাস্পদ ছোট ভাই রুমন, উপস্থিত প্রকৌশলীবৃন্দ, মিডিয়ার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আমি ওখানে বসে বসে দেখছিলাম, আর সবার চেহারা দেখছিলাম। আমার মনে হয় আমি বোধহয় সবার থেকে বয়োবৃদ্ধ এখানে। আমরা পাকিস্তান দেখেছি এবং বাংলাদেশের এখন পর্যন্ত যেসব ঘটনা ঘটেছে সব কাছে থেকে দেখেছি। 69-এ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একজন ডিক্টেটরকে আমরা ছাত্ররা 11 দফা আন্দোলন করে উৎখাত করেছিলাম। তারপর একটা মার্শাল ল হয়েছিল, ইহিয়া খান মার্শাল ল দিয়েছিল। তারপরে 70-এর নির্বাচনে যে দলটি সবসময় স্বাধীনতার 1 নম্বর সোলেজেন্ট মনে করে, সেই দলটিকে জনগণ হৃদয় নিংড়িয়ে ভোট দিয়েছিল। কিন্তু তারা ক্ষমতা যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। ইহিয়া খান এবং পাকিস্তানি শোষকরা ক্ষমতা হস্তান্তর না করে 25শে মার্চ রাত্রে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। একটা নিদ্রাগত যাত্রীর উপরে সশস্ত্র আক্রমণে এই ঢাকার রাজপথে হাজার হাজার খেটে খাওয়া মানুষের লাশ আমরা দেখেছি। আমরা লাশ দেখেছি কাক খুঁটে খুঁটে লাশ খাচ্ছে। সেই সময় জনগণ হতাশ, যাদেরকে ভোট দিয়েছিল তাদের কোনো খোঁজ খবর নেই, তাদের দেখাও যাচ্ছে না। ঠিক আজকে যেমন সব পালিয়ে গেছে, ওই দিনও তারা সব এই 7 কোটি মানুষকে একদম হায়নার সামনে ফেলে তারা তাদের নিরাপদ স্থানে চলে গিয়েছিল। মানুষ যখন হতাশা, তখন এটা আমার নিজের কানে শোনা, আমিও দিক বিদিক না দেখে আমরা কয়েকজন তরুণ খবর পেয়েছিলাম নরসিংদীর শিবপুরে মুক্তিযুদ্ধের প্রস্তুতি হচ্ছে, সেখানে যাওয়ার জন্য পায়ে হেঁটে রওনা দিয়েছিলাম। সন্ধ্যার সময় শুনতে পেলাম একজন লোক একটা ট্রানজিস্টার নিয়ে এসে বলছে একজন মেজর স্বাধীনতা ঘোষণা করেছে। ঠিক সেই সময়টা আমি আপনাদের কাছে এক্সপ্লেন করতে পারবো না, তখন মনে হচ্ছিল শরীরের মধ্যে বোধহয় বিদ্যুৎ চমকালো। তারপর যখন ট্রানজিস্টারের ঘস ঘস আওয়াজে শুধু এটুকু শুনতে পেলাম, আই মেজর জিয়া ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। অনেকে বলে যে উনি ঘোষণা দিয়েছেন, অনেকে আবার বলে ঘোষণা তো 7ই মার্চে বক্তৃতা দিয়ে হয়ে গেছে। তা আমার একটা প্রশ্ন আপনাদের সবার কাছে, আমি তো দেখেছি 7ই মার্চে ওই বক্তৃতার সময় আমিও একজন শ্রোতা ছিলাম, আমিও মাঠে ছিলাম। ওনার বক্তৃতাটি ভালো করে শুনবেন, লাইন বাই লাইন শুনবেন। ওই বক্তৃতা ছিল একটা কম্প্রোমাইজের বক্তৃতা, একদিকে ধামকি হুমকি আর একদিকে আবার ক্ষমতা যাওয়ার নেগোসিয়েশন। আর যদি সেদিন স্বাধীনতার ঘোষণা হইতো, তাহলে এই যে ইহিয়া খানের সাথে 2 সপ্তাহ আলোচনা করলো, নিশ্চয়ই স্বাধীনতা এজেন্ডা নিয়ে আলোচনা হয় নাই, আলোচনা হয়েছিল ক্ষমতা যাওয়া, কিভাবে ক্ষমতা হবে সেইটা নিয়ে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ঘোষণাটা করলো, পাকিস্তানি সেনাবাহিনী আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, মানুষের মনের মধ্যে সাহস এলো যে আমাদের সৈন্যবাহিনীও যুদ্ধে নেমে গেছে। যে কটা বাঙালির সৈন্য আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্বে যুদ্ধ শুরু হয়ে গেছে। এই তখন বাঙালি জাতি ঘুরে দাঁড়ায় এবং তারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে যুদ্ধে মাঠে নেমে আসে। এটি হলো বাস্তব ইতিহাস। সেই যে জিয়া মানুষের কাছে একটা আস্থার স্থল হয়ে গেছিল, এই 7ই মার্চ যখন মানুষ জানতে পারল সরকার নাই, 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না, মানুষ জানে না কোথায় যাবে। যখন 6 তারিখ রাতে ক্যান্টনমেন্টের মধ্যে গুলিগোলা শুরু হয়ে গেল, মানুষ ভীতু হয়ে গেছিল। 7 তারিখে ভোরবেলায় কাকডাকা ভোরে যখন জিয়াউর রহমানকে মানুষ তার কাঁধের উপরে তুলে মুক্ত করে নিয়ে এসেছিল, সেদিন আবার বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখেছিল যে সেই আস্থার মানুষটা আবার এসেছে, যে স্বাধীনতা ঘোষণা দিয়ে দেশের স্বাধীনতা ত্বরান্বিত করেছিল, সেই মানুষটা আবার এই অন্ধকারের মধ্যে আলো নিয়ে এসেছে। অনেক অনেক কথাই বলে, নিন্দুকরা তো নিন্দাই করবে। বিশেষ করে আমার খারাপ লাগে, কারণ আমরা ইতিহাসের সাক্ষী মানুষ আর বেঁচে নেই বেশি। আমারও বন্ধু বান্ধব মোটামুটি সবাই চলে গেছে, আমরা আছি যারা আমরা যুদ্ধ করেছি, এই দেশটাকে স্বাধীন করেছি, খুব কম সংখ্যকে বেঁচে আছি। তো সেই তাদেরকে উদ্দেশ্যে বলতে চাই, সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি জীবিত অবস্থায় না ফিরতে পারত, যে ছিল বাঙালি জাতির এক ঐক্যের প্রতীক, তাকে যদি মেরে ফেলতো, তাহলে আজকে আমরা যে দাঁড়িয়ে স্বাধীনতার কথা বলছি, আমরা যে দাঁড়িয়ে বিপ্লবের কথা বলছি, গণ উত্থানের কথা বলছি, এগুলো কিছুই হতো না। দেশ এক চরম গৃহযুদ্ধের মধ্যে ঢুকে যেত এবং এই গৃহযুদ্ধের ফল আমাদের সদ্যপ্রাপ্ত স্বাধীনতা থাকতো কিনা সন্দেহ ছিল। কিন্তু যেহেতু জিয়া মানুষের একজন আস্থার ছল ছিল, যেহেতু জিয়া একজন অকৃতভয় সৈনিক ছিলেন, উনি মুক্ত হয়ে দেশকে এই গৃহযুদ্ধ থেকে বাঁচিয়ে একটি বাস্কেট কেস থেকে একটি সমৃদ্ধশালী দেশে রূপান্তরিত করেছিল মাত্র 3 বছরে। এত স্বল্প সময়ে একটা মানুষ একটা বটমলেস বাস্কেট থেকে সাকসেসফুল একটা দেশে রূপান্তরিত হয়, এর দৃষ্টান্ত সারা পৃথিবীতে কোথায় আছে বলে আমার জানা নেই। আজকে আমরা ভাগ্যবান যে উনি একটা দল করে গেছেন, সেই দলের একজন আমি সদস্য, যে দল বাংলাদেশকে নিজের পায়ে হাঁটা শিখিয়েছে। আজকে রুম্মন বলে গেছে, তারপরেও আমি রিপিট করতে চাই, কেননা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের প্রদর্শিত পথে উনি যে অর্থনীতির প্রচলন করেছিলেন, আগে ছিল সমাজতান্ত্রিক অর্থনীতি, উনি এসে মিশ্র অর্থনীতি করেছিলেন। সেই অর্থনীতির সুযোগ নিয়ে আমাদের মতো যুবক, তখন তো আমরা যুবক ছিলাম, যুবক শিল্পপতি হতে পেরেছিলাম। তখনই এই দেশের শিল্পায়নের ভিত্তি তৈরি হয়েছিল, তখনই এই দেশের গার্মেন্টস এক্সপোর্ট হয়েছিল। সেটা একটা ইতিহাস, সেটা সময় নেই, নাহলে গল্পটা বলতাম, সে মিটিংয়ে আমি ছিলাম। একটু আপনাদের জানিয়ে যাই,
উনি দুটো শার্ট নিয়ে এসেছিলেন, একটা ঢাকার তৈরি আর একটা উনি বিদেশ থেকে শার্ট কিনে নিয়ে এসেছিলেন, দিয়ে বলেছিলেন শার্টটা কোথাকার। ঢাকার তৈরিটাকে বলেছে সব বিদেশি, আর বিদেশিটা বলেছিল ঢাকার তৈরি। উনি বলেছিল যে এইটাই ঢাকার তৈরি, তাহলে আমরা গার্মেন্ট এক্সপোর্ট করতে পারবো না কেন? তখন হংকং, ফিলিপাইন এসব গার্মেন্ট এক্সপোর্ট করতো। তখনই সিদ্ধান্ত হলো, তখনই অর্ডার হলো, যা দরকার সব আমি দেব, কিন্তু গার্মেন্ট এক্সপোর্ট এখনই শুরু করতে হবে। তারই ফলশ্রুতিতে রিয়াজ গার্মেন্ট ছিল আমাদের বাংলাদেশের একটা মাত্র গার্মেন্ট ফ্যাক্টরি। সে প্রথম 10,000 পিস গার্মেন্ট এক্সপোর্ট করেছিল। তারপরে দেখা গেল কলেজের প্রফেসর, ইউনিভার্সিটির টিচার, যে যা পারে, পুঁজি কম লাগে, সবাই গার্মেন্টস এক্সপোর্টার হয়ে গেল, অনেকে বড় 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 ইন্ডাস্ট্রির মালিক হয়ে গেল। এই হলো জিয়া। 7ই মার্চ শুধু বিপ্লব সংহতি না, 7ই মার্চ একটা 7ই নভেম্বর একটা অলির জন্মদিন। ওই দিন উনি পুনর্জন্মগ্রহণ করেছিলেন। পুনর্জন্মগ্রহণ করে বাংলাদেশকে একটা আলোকিত পথে হাঁটিয়েছেন এবং তারপরে আজকে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। আমরা জিডিপি করি না, এগুলো না থাকলে বাংলাদেশে জিডিপিও থাকতো না। আজকে মেইন ইনকাম কি? গার্মেন্টস। আজকে মেইন ইনকাম কি? ম্যান পাওয়ার এক্সপোর্ট। এই দুইটা তো উনি শুরু করে দিয়ে গেছিলেন। সুতরাং সময় কম, আমরা দেখা মানুষ, আরো অনেক কিছু বলতে পারতাম, নিজেই যা দেখেছি, কিন্তু বলার সময় লাগে। অলরেডি আজান হয়ে গেছে, মাগরিবের সময় ছোট, তো অনেকেই নামাজে যাবেন। শুধু এইটুকু বলে দিতে পারি আপনাদেরকে, যদি সেদিন জিয়া না থাকতো তাহলে বাংলাদেশের স্বাধীনতা থাকতো না। এবং আজকে একটা সৈনিক, একটা আর্মি জেনারেল, একটা একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করে এই যে ক্ষমতা হস্তান্তর করা, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। উনি সেটা করে দেখিয়ে গেছেন। আজকে আমাদের যে প্রতিপক্ষ হয়েছে, আমি মাঝে মাঝেই বলি যে এবার যে নির্বাচন হবে, এই নির্বাচনের যে যুদ্ধ, ওই নির্বাচনের যুদ্ধ কিন্তু 8-10টা নির্বাচনের যুদ্ধের মতো না। আমরা আওয়ামী লীগের সাথে ইলেকশন করেছি, আমরা বুঝেছি আওয়ামী লীগ কি করছে, আমরা বুঝেছি আওয়ামী লীগ কোথায় আমার ভোট নষ্ট করছে। কিন্তু এবার কিন্তু আমরা ছায়ার সাথে যুদ্ধ করছি, যে ছায়া আমাদের কর্তৃক প্রতিপালিত হয়ে, আমাদের ছায়া বড় হয়ে এখন আমাদেরকে রক্তচক্ষু দেখাচ্ছে, যাদের এটা করার কথা না। কেননা তাদের মুক্তিযুদ্ধের সময় যে হাতে রক্ত লেগেছিল, সেই রক্তের দাগ কিন্তু এখনো শুকায় নেই। মুক্তিযুদ্ধের সময় যে আমার মা বোনদের ইজ্জতহানি হয়েছিল, সেটাও কিন্তু এখনো মুছে যায় নাই। সুতরাং আপনারা যারা জাতীয়তাবাদী শক্তি, আগামী নির্বাচন সম্বন্ধে হুঁশিয়ার থাকবেন। আমি একটা গ্রামের একটা মহিলার কাছে একজন যে প্রশ্ন করেছিল যে কাকে ভোট দিবেন, বলেছে যারা রসুলের পথে চলে তাদেরকে ভোট দেব। সেটা কে? বলেছে জামাতে ইসলাম। কেমন করে রসুলের পথে চলে? বলে না, ওই যে আমাদের কি তালিমি ক্লাস করে মহিলাদেরকে, তারা বুঝিয়েছে জামাতি হলো একমাত্র দল যে রসুলের প্রদর্শিত পথে চলে। আপনারা কি মনে করেন এটা মুনাফিকি? ধর্মকে বিক্রি করে, রসুলকে বিক্রি করে, আমাদের সরল
ধর্মমতী মহিলাদেরকে, গ্রামের মহিলাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে। সুতরাং সবাই সাবধান হন, সবাই নাক চোখ খোলা রাখেন। আমরা কিন্তু এবার ছায়াশক্তির সাথে লড়াই করব, ছায়াশক্তির সাথে ইলেকশন করব। তো সেই প্রস্তুতিটা নেবেন, তাহলেই এই যে 7ই নভেম্বরের জাতীয় সংহতি বিপ্লব দিবস এবং জিয়াউর রহমান সাহেবের রেখে যাওয়া যে আদর্শ, সেইটাই বেঁচে থাকবে। না হলে কিন্তু আবারও কিন্তু একটা বিপদের দিকে আমরা হাঁটছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সুপ্রিয় উপস্থিতি, আমাদের একটু হালকা স্ন্যাক্সের ব্যবস্থা আছে, আপনারা ধৈর্য সহকারে সুশৃঙ্খল